আসসালামু আলাইকুম সবাইকে লার্ন ইংলিশ উইথ সাব্বির চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা দ্য সাইন্ড অফ ডি কবিতার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। প্রথম কবিতায় আমি কবিতার সামারি এবং লাইন বাই লাইন বাংলা এক্সপ্লেনেশন খুব সহজ আকারে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই দ্বিতীয় ভিডিওটা যদি আপনারা দেখেন তবে আপনাদের যাবতীয় যে সমস্যা আছে খুঁটিনাটি সকল সমস্যার সমাধান হবে এবং আপনারা যত ধরনের মানে কঠিন কোশ্চেনই আসুক না কেন খুব সহজেই প্রশ্নের উত্তর করতে পারবেন। কেননা এই কবিতার এই অংশে আমি টেক্সচুয়াল যে কোশ্চেন এবং যে থিমেটিক ডিসকাশন সেটা করব। তো থিমেটিক ডিসকাশন দেখার আগে, মূল বিষয়গুলো জানার আগে আপনি দয়া করে প্রথম ভিডিওটা আগে দেখে আসেন, কারণ প্রথম ভিডিওটা না দেখলে কবিতা সম্পর্কে মূল আইডিয়া না থাকলে আসলে থিমেটিক আলোচনা করা সম্ভব না, মূল ভাব আপনি বুঝবেন না। তো আশা করি প্রথম ভিডিওটা দেখার পরে আপনার যত ধরনের কনফিউশন আছে দ্বিতীয় ভিডিওতে এসে সেটা সমাধান হবে। তো কবিতার যেহেতু আমাদের কবিতা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আমরা মূলত থিমেটিক আলোচনায় চলে যাই। এখানে মূলত আমাদের প্রথম যে থিম, সেই থিমটা হচ্ছে হেল্পলেসনেস অফ হিউম্যান বিং। আমরা এই কবিতায় দেখতে পাই যে হিউম্যান বিং আর হেল্পলেস, মানুষ কতটা অসহায়। মানুষ অনেক শক্তিশালী কিন্তু আসলে প্রকৃতির কাছে খুবই অসহায়। মানুষ পৃথিবীতে অনেক কিছু কন্ট্রোল করতে পারে কিন্তু প্রকৃতিকে কন্ট্রোল করার মতো শক্তি আসলে এখনো মানুষের হয়ে ওঠেনি। তো এখানে বলা হচ্ছে যে ইন দিস পয়েম, এই কবিতায়, উই সি দ্যাট হিউম্যানস আর হিউম্যান আর ভেরি হেল্পলেস ইন ফ্রন্ট অফ নেচার। প্রকৃতির সামনে তারা খুবই অসহায়। পিপল ক্যান নট কন্ট্রোল ন্যাচারাল ফোর্সেস লাইক ওয়াইন্ড, স্ট্রম অর টাইড। মানুষ প্রাকৃতিক যে বিষয়গুলো যেমন ওয়াইন্ড বাতাস, স্ট্রম ঝড় অ্যান্ড অর টাইড অথবা জোয়ার, এগুলো মানুষ কন্ট্রোল করতে পারে না, এগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আসলে নাই। ইভেন এ স্ট্রং অর ব্রেভ পারসন বিকাম হেল্পলেস হোয়েন নেচার বিকামস ওয়াইল্ড। একজন শক্তিশালী মানুষও কি হয়ে যায়, আহ, অসহায় হয়ে যায় যখন প্রকৃতি আসলে হিংস্র হয়ে যায়। প্রকৃতি তো ম্যারি অনলি ওয়েন টু কল দ্য ক্যাটেল হোম। ম্যারি গবাদি পশুগুলোকে ফিরিয়ে আনার জন্য গিয়েছিল, উইচ ওয়াজ হার ডেইলি ডিউটি, এবং যেটা ছিল তার প্রতিদিনকার কাজ। বাট নেচার টুক হার লাইফ অ্যাওয়ে, কিন্তু প্রকৃতি তার জীবন নিয়ে নিয়েছিল। সো দ্য পয়েম টিচেস আস দ্যাট নেচার ইজ মোর পাওয়ারফুল দ্যান আস। তো এখানে বলছে যে প্রকৃতি আমাদের থেকে অনেক শক্তিশালী। কারণ প্রকৃতি যদি আমাদের থেকে শক্তিশালী না হইতো তাহলে প্রকৃতিকে আমরা কন্ট্রোল করতে পারতাম। তো আমরা যেহেতু প্রকৃতিকে কন্ট্রোল করতে পারছি না, প্রকৃতির কাছে আমরা অসহায়, এই বিষয়টাই এখানে কবি তুলে ধরার চেষ্টা করছেন। আমরা প্রকৃতিকে সবসময় দেখি প্লিজেন্ট ওয়েতে প্রেজেন্ট করার একটা প্রবণতা থাকে, প্রকৃতির যে মুগ্ধতা থাকে, সৌন্দর্য থাকে, এই বিষয়টা আমরা অধিকাংশ সময় উপলব্ধি করি এবং বিভিন্ন কবিতায় এটাই আমরা প্রেজেন্ট করতে দেখি কবিদের। কিন্তু কবি এখানে একটা ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট ইমেজারি আমাদেরকে দেখিয়েছেন, যেখানে আমরা দেখতেছি যে কবি আসলে প্রকৃতির যে হিংস্রতা, প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব, এই বিষয়টা দেখানো হয়েছে। মানে প্রকৃতিতে আসলে সবসময় সুখের হইতে পারে, আনন্দের হইতে পারে, এই বিষয়টা এখানে সেটা দেখানো হয়নি। তো দ্বিতীয় যে থিমটা আমরা দেখব সেটা হচ্ছে ওয়াইল্ডনেস অফ নেচার। ইন দ্য পোয়েম দ্য পোয়েট পোর্ট্রেস দ্য ওয়াইল্ড ফোর্সেস অফ নেচার। মানে প্রকৃতির যে ওয়াইল্ড ফোর্সেস আছে, মানে হিংস্র যে দিকগুলো আছে, সেই বিষয়টা আমরা এখানে মানে কবি তুলে ধরতে আমরা দেখেছি কবিকে। এভরি ইয়ার মেনি ইনোসেন্ট পিপল লাইক ম্যারি অ্যান্ড মেহেরজান ডাই বিকজ অফ দ্য স্ট্রং সাইক্লোন অর ফ্লাডস। আমরা প্রতি বছরই দেখি যে ম্যারির মতো, মেহেরজানের মতো হাজারো মানুষ, ইনোসেন্ট পিপল আর কিল্ড, তাদেরকে হত্যা করা হয়। মানে কিসের মাধ্যমে তারা মারা যায়, হত্যাটা হয় স্ট্রমের দ্বারা, সাইক্লোনের দ্বারা, ফ্লাডসের দ্বারা, বন্যার দ্বারা। মানে এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে হয়, কিন্তু এগুলোর প্রতি কিন্তু মানুষের কোনো ধরনের কোনো হাত থাকে না। এবং এইখানে যাদেরকে আসলে আমরা দেখি যারা জীবন হারায় তার অধিকাংশই কিন্তু খুবই ইনোসেন্ট, তাদের সাথে প্রকৃতির কোনো শত্রুতা নেই কিন্তু। তো এখানে
এই কারণেই প্রকৃতিকে ওয়াইল্ড বলা হয়েছে, হিংস্র বলা হয়েছে। তো পরবর্তী যে বিষয়টা আমরা দেখব সেই থিমটা হচ্ছে আনসার্টেনিটি অফ লাইফ। মানে আমাদের জীবন কিন্তু খুব অসহায়, আমাদের কখন মানে কোথায় মৃত্যু আছে এটা কিন্তু আমরা জানি না আসলে। ম্যারি কিন্তু খুব একটা মানে সাধারণ কাজই করতে গিয়েছিল। মানে ম্যারির ক্যাটেলগুলোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা, এটা ছিল তার ডেইলি রুটিন। এটা তো একটা সিম্পল টাস্ক। হ্যাঁ, সে যে ওই গবাদি পশুকে ফিরিয়ে আনতে গিয়ে মারা যাবে এটা কিন্তু সে কখনো কল্পনা করে নাই। তো একটা সিম্পল টাস্ক করতে গিয়েও তার মৃত্যু মানে চলে আসছে। তা এটা খুব একটা আনসার্টেন ছিল। যদি মেরি জানতো যে সে ওখানে গেলে মারা যাবে তাহলে কিন্তু মেরি ওখানে যেত না। হ্যাঁ, এই জন্য এই থিমের ঠিক আলোচনার এই থিমে আমরা আলোচনা করতেছি আনসার্টেনিটি অফ লাইফ। আওয়ার লাইফ ইজ ভেরি আনসার্টেন, আমাদের জীবন খুবই অনিশ্চিত। এনিথিং মে হ্যাপেন অ্যাট এনি টাইম, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ডেথ নোস নো ডাই, মৃত্যু কোনো সময় জানে না। নো প্লেস, কোনো জায়গা চেনে না। ইট কামস উইদাউট ওয়ার্নিং, এবং এটা সতর্কতা ছাড়াই আসে। আমরা মৃত্যুর আগে কখনো কোনো বার্তা পাই না। লাইফ ক্যান চেঞ্জ ইন 1 সেকেন্ড, জীবন একটা মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে। উই নেভার নো দ্য হোয়াট ডেঞ্জার ইজ কামিং, আমরা জানি না যে কোন বিপদ আসতেছে আমাদের জন্য। ইন দ্য পোয়েম, এই কবিতায় ম্যারি রিপ্রেজেন্টস দ্য আনসার্টিনিটি অফ লাইফ, জীবনের যে অনিশ্চয়তা এটা ম্যারি রিপ্রেজেন্ট করেছে, তুলে ধরেছে। She did not understand that a simple tide could destroy her life. সে বুঝতে পারেনি যে আসলে একটা সাধারণ ঢেউ যে তার জীবনকে কেড়ে নিতে পারে, ধ্বংস করে দিতে পারে। She was walking on the sand, সে বালুর মধ্যে হাঁটতেছিল, and doing her normal work, এবং সে তার মানে প্রতিদিন কাজে সাধারণ কাজ সেটা করতেছিল। In the next moment, পরবর্তী মুহূর্তেই she was gone forever, সে চিরদিনের জন্য চলে যায়। দিস টিচেস আস দ্যাট লাইফ ইজ ফ্রাজাইল, এবং এটা আমাদেরকে শেখায় যে জীবন কতটা ভঙ্গুর, কতটা মানে সাধারণ। মানে যে কোনো সময় এটা চলে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। পরবর্তীতে আমরা 4 নম্বরে যে থিমটা দেখবো সেটা হচ্ছে ডেথ অফ অ্যান ইনোসেন্ট গার্ল। আমরা এখানে একটা নিষ্পাপ মেয়ের মৃত্যু আসলে আমরা দেখব। ম্যারি ওয়াজ অ্যান ইনোসেন্ট গার্ল, ম্যারি ছিল একজন নিষ্পাপ মেয়ে। শি ডিড নট ডু এনি হার্ম উইথ নেচার, সে প্রকৃতির সাথে কোনো কিন্তু ক্ষতি করেনি। সে কোনো সে ছিল একদম নিষ্পাপ। আমরা এখানে দেখতে পাই যে তার সাথে প্রকৃতির কোনো আসলে মানে কোনো ধরনের শত্রুতা বা খারাপ সম্পর্ক আসলে নেই। বাট নেচার টুক হার লাইফ অ্যাওয়ে, কিন্তু প্রকৃতি তার জীবনকে নিয়ে গিয়েছে। দ্য পয়েম মেক্স আস ফিল স্যাড, আমাদেরকে দুঃখ অনুভব করায়। ফর হার, তার জন্য, মানে ম্যারির কথা বলা হচ্ছে, ম্যারির জন্য। ফর হার ডেথ, ম্যারির মৃত্যুর জন্য। বিকজ হার ডেথ ওয়াজ আনফেয়ার অ্যান্ড ট্র্যাজেডিক, বলছে কেননা ম্যারির মৃত্যুটা ছিল হচ্ছে আনফেয়ার, অন্যায্য, যা ন্যায্য ছিল না, অ্যান্ড ট্রাজিক, এবং খুবই দুঃখের। তো পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্য লাস্ট থিম অফ দিস পোয়েম, রিলেশনশিপ বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার, মানুষের সাথে প্রকৃতির একটা সম্পর্ক। নেচার হ্যাজ এ ডিপ কানেকশন উইথ হিউম্যান বিংস, প্রকৃতির মানুষের সাথে একটা গভীর সম্পর্ক আছে। ইট ক্যান বি বোথ বিউটিফুল অ্যান্ড ডেঞ্জারাস, এটা সুন্দরও হইতে পারে আবার ঝুঁকিপূর্ণও হইতে পারে। ইট গিভস আস বিউটি, ফুড, ওয়াটার অ্যান্ড পিস, এটা আমাদেরকে সৌন্দর্য দেয়, খাবার দেয়, পানি দেয় এবং শান্তি দেয়। বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু একই সময়ে নেচার ক্যান অলসো ডিস্ট্রয় আস, এটা আমাদেরকে ধ্বংসও করতে পারে। দ্য পয়েম শোজ হাউ বিউটিফুল সাইড অফ নেচার, কীভাবে যে প্রকৃতির যে সুন্দর দিকগুলো আছে, যেমন সি স্যান্ড, বালু, সমুদ্র, ক্যান বিকাম ক্রুয়েল অ্যাট এনি টাইম, মানে কীভাবে এটা মানে একটা মুহূর্তের মধ্যেই নিষ্ঠুর হয়ে যেতে পারে, এটা আমরা কবিতার মাধ্যমে দেখতে পাই। তো আপনারা যদি থিমেটিক আলোচনা বুঝে থাকেন, আমরা এবার বইয়ের যে প্রশ্ন আছে, টেক্সচুয়াল কোয়েশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য চলে যাব। তো থিমেটিক আলোচনাগুলো ছিল হচ্ছে হেল্পলেসনেস অফ হিউম্যান বিং, মানুষের অসহায়ত্ব। দ্বিতীয়তে ছিল ওয়াইল্ডনেস অফ নেচার, প্রকৃতির হিংস্রতা। 3 নম্বর আনসার্টেনিটি অফ লাইফ, জীবনের অনিশ্চয়তা। ডেথ অফ এন ইনোসেন্ট গার্ল,
একটা নিষ্পাপ কন্যার মৃত্যু। And then the fifth and last number was relationship between human and nature, মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক। তো যদি টেক্সচুয়াল কোশ্চেন আলোচনা করি, প্রথম কোশ্চেনটা আমাদের মেইন বইয়ের প্রথম কোশ্চেন, ওটা ছিল হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক ওয়েন ম্যারি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম। ম্যারি যখন ক্যাটেলগুলোকে ফিরিয়ে আনতে গিয়েছিল তখন আসলে ওয়েদারটা কেমন ছিল, মানে আবহাওয়াটা কেমন ছিল। দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড ফেয়ারফুল, আবহাওয়াটা খুবই কিন্তু খারাপ ছিল অ্যান্ড ফেয়ারফুল ছিল, বিকজ দ্য ওয়েস্টার্ন টাইড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, কারণ পশ্চিমা বাতাস ছিল কি মানে ওয়াইল্ড, হিংস্র অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, এবং ফেনায় ভরা ছিল। এই কারণে আমরা বলতে পারি যে ডেসক্রিপশন অফ দ্য ওয়েদার ওয়াজ ভেরি ফেয়ারফুল অ্যান্ড ব্যাড, বিকজ পশ্চিমা বাতাস এবং যে স্রোতের কথাও বলা আছে এখানে কিন্তু আরও আমরা যুক্ত করতে পারি, টাইডের কথাও যুক্ত করতে পারি যে দ্য ওয়েস্টার্ন টাইড ওয়াজ অলসো ফেয়ারফুল। হ্যাঁ, তো দ্বিতীয় কোশ্চেন যদি আমরা আলোচনা করি, দ্বিতীয় কোশ্চেন বলা আছে লুক এট সাম ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্সেস দ্যাট হ্যাভ বিন রিপিটেড টু সেভারাল টাইম, বলছে কিছু শব্দ, ফ্রেজেস শব্দগুচ্ছ, অ্যান্ড সেন্টেন্সেস এবং বাক্যের দিকে লক্ষ্য করো, দ্যাট হ্যাভ বিন রিপিটেড, যেগুলো কী করা হয়েছে, রিপিট করা হয়েছে সেভারাল টাইমস, কয়েকবারে। এক্সপ্লেন হয় দ্য পোয়েট হ্যাজ ডান ইট, এবং ব্যাখ্যা করো কবি কেন এটা করেছে। তো মূলত হচ্ছে কোনো লাইন, কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স যদি রিপিট করা হয় তাহলে আমাদের বুঝতে হবে যে ওই লাইনটাকে রিপিট করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে আরও বেশি সিগনিফাই করা, আরও বেশি তাৎপর্য করে তোলা রিডার্সদের কাছে। The poet repeats the words, phrases and sentences to create a fearful and gloomy emotion in the poem, মানে এখানে আমাদেরকে রিডারদের ইমোশন ক্রিয়েট করার জন্য একটা ফেয়ারফুল গ্লুমি ইমোশন, ফেয়ারফুল মানে ভয়ঙ্কর, গ্লুমি মানে একটা গ্লুমি ইমোশন তো আমাদের মাঝে আনার জন্য, মানে দুঃখী বা স্যাড ইমোশন তৈরি করার জন্য আসলে এই ফ্রেজগুলো বারবার ইউজ করা হয়েছে। অ্যান্ড ইট মেক্স দ্য পোয়েম ইজি টু রিড অ্যান্ড মিউজিক্যাল, এবং এটা আমাদের কবিতাকে সহজে পাঠযোগ্য এবং মিউজিক্যাল করে তুলেছিল। দ্য পোয়েট হ্যাজ রিপিটেড লাইন্স লাইক ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, আমরা এই লাইনটা তিনবার রিপিট হতে, তিনবার না, প্রথমত প্রথম 3 লাইনে এটা একবার 3বার রিপিট হয়েছে এবং লাস্টের দিকেও আরেকবার রিপিট হতে আমরা দেখছি। মোট 4বার এই লাইনটা মধ্যে রিপিট হয়েছে, এবং কিছু ফ্রেজেস এবং ওয়ার্ডস যেমন স্যান্ড, ওয়েস্টার্ন ফোম, স্যান্ড ওয়েস্টার্ন, অ্যান্ড দেন ফোম, সি, এরকম আরও কয়েকটা ফ্রেজ যেমন লাইক অ্যান্ড ওভার, রাউন্ড অ্যান্ড রাউন্ড। পরবর্তীতে আমরা 3 নম্বর কোশ্চেন, টেক্সচুয়াল যে বইয়ের 3 নম্বর কোশ্চেন, হাউ হ্যাজ দ্য পোয়েট ডেসক্রাইবড দ্য সি কি কীভাবে আসলে বর্ণনা করেছে, সমুদ্র কীভাবে বর্ণনা করেছে কবিতায়। দ্য পোয়েট হ্যাজ ডেসক্রাইবড দ্য সি অ্যাজ ওয়াইল্ড, স্ট্রং অ্যান্ড ডেঞ্জারাস, কবি এই কবিতায় মানে সমুদ্রকে বর্ণনা করেছে ওয়াইল্ড হিসাবে, হিংস্র হিসেবে, স্ট্রং শক্তিশালী হিসাবে, অ্যান্ড ডেঞ্জারাস এবং ভয়ানক হিসাবে, ঝুঁকিপূর্ণ হিসাবে মানে ডিসক্রাইব করছে, বর্ণনা করছে। দ্য ওয়েভস আর কল্ড ক্রুয়েল, ওয়েভকে কিন্তু ক্রুয়েল বলা হয়েছে, কেন? বিকজ দে টুক ম্যারিস লাইফ, ওই ঢেউগুলোই ম্যারির জীবনকে নিয়ে গিয়েছিল কিন্তু, ঠিক আছে, একটা নিষ্পাপ কন্যার জীবন ওই ঢেউয়ের মাধ্যমে চলে গিয়েছে। ন্যারেট দ্য স্টোরি অফ ম্যারি ইন ইউর ওয়ার্ডস, মানে বলছে নিজের ভাষায় ম্যারির বর্ণনা করো, ম্যারির গল্প বর্ণনা করো। তো এখানে এটা আমি প্রথম দিনের যে ভিডিওটা আর কি, এই কবিতার প্রথম ভিডিও, ওই ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা ওই সামারিটা যদি এখানে ডিসকাস করেন বা যে উপরে আমি যে থিমগুলো আলোচনা করলাম ওই থিমগুলো যদি আলোচনা করেন তাহলে আশা করি এই প্রশ্নটার উত্তর আপনারা করতে পারবেন। মানে এটা হচ্ছে আপনি যেভাবেই উত্তর করেন না কেন, আপনি যা জানেন সেটা উত্তর করলে এই প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে, আপনি নিজের ভাষায় উত্তর করতে পারেন। তো এই বিষয়টা আমি মনে করি অনেক সহজ, আপনারা অনেক সহজেই পারবেন, এই জন্য আমি এখানে আর এই প্রশ্নটার উত্তর আলাদা করে করি নাই। তো লাস্ট কোশ্চেন আমাদের,
সাপোজ উই ওয়ার ওয়াকিং অন দ্য শোর, শোর মানে হচ্ছে সমুদ্রের কিনারা বা কুল। তো বলছে সাপোজ ধরো ইউ আর ওয়াকিং, তুমি হাঁটতেছিলে অন দ্য শোর, সমুদ্রের কিনারা দিয়ে বা কিনারা দিয়ে হাঁটতেছিলে উইথ আ কাপল অফ ইয়োর ফ্রেন্ডস, মানে তোমার বন্ধুদের সঙ্গে, কয়েকজন বন্ধুদের সঙ্গে। while ম্যারি ওয়াজ ড্রনিং, যখন ম্যারি ডুবে যাচ্ছিল। ডিসক্রাইব হোয়াট ইউ উড হ্যাভ ডান, এবং বর্ণনা করো এখন যে তুমি তখন কি করতে আসলে। তো এখানে আমি উত্তরটা খুব সহজেই করার চেষ্টা করছি যে ইফ আই ওয়ার দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, আই উড শাউট লাউডলি, আমি উচ্চস্বরে চিৎকার করতাম, ফর হেল্প, সাহায্যের জন্য। আই উড ট্রাই টু থ্রো আ রোপ, রোপ মানে হচ্ছে রশি, স্টিক্স মানে লাঠি, আমি তার দিকে থ্রো মানে নিক্ষেপ করা। আই উড ট্রাই টু থ্রো আ রোপ, আমি তার দিকে রশি নিক্ষেপ করার চেষ্টা করতাম, স্টিক্স লাঠি, আর এনিথিং লং টাওয়ার্ডস ম্যারি, এবং হয়তো লম্বা কোনো কিছু ম্যারির দিকে আমি ছোড়ার চেষ্টা করতাম। আই উড ডু এভরিথিং পসিবল টু সেভ হার লাইফ, আমি যা কিছু সম্ভব সকল কিছু করার চেষ্টা করতাম টু সেভ হার লাইফ, তার জীবনকে বাঁচানোর জন্য। বিকজ এভরি লাইফ ইজ ভ্যালুয়েবল, কারণ প্রত্যেকটা জীবনই হচ্ছে মূল্যবান। এখানে টেক্সচুয়াল কোশ্চেনগুলো আলোচনা করা শেষ, এবং এখানে আরও কিছু শর্ট কোশ্চেন আছে। তো কবিতার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি এগুলো আলোচনা করছি না। আপনাদের যদি প্রয়োজন হয় জানাবেন, তাহলে এই কবিতার উপরে অন্য কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও এক্সট্রা কিছু কোশ্চেন নিয়ে। তো আশা করি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিওটাকে সহজভাবে উপস্থাপন করার। আশা করি আপনারা যদি মাথা ঠান্ডা করে ভিডিওটা শোনেন, পরীক্ষা খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। আর যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটা আপনারা পজ করে বা বারবার রিপিট করে শুনে নোট করে পড়তে পারেন। আশা করি আপনাদের জন্য এটা ইফেক্টিভ হবে। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।